আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রশাসনকে জনমুখী করতে গড়ে তুলতে হবে আমলাদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী। সরকারি দফতরে সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা করবে না সরকার। দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বলেন অর্থ উপদেষ্টা, কারোর সাথে ব্যবসা করতে যুক্তরাষ্ট্রের সম্মতির দরকার নেই। কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের। ঢাকা বেজিং দ্বিপাক্ষিক বৈঠক। সরকারি সংস্থার ধীর গতি দেশে বিনিয়োগ আসার পথে বড় বাধা বললেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রতিবেশী সহ বন্ধু দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গে 7 জনের মৃত্যু। ঢাকায় আনা হয়েছে 15 লাখ ডোজ হাম রুবেলার ভ্যাকসিন। আওয়ামী লীগ আমলে 10,000 বৈধ অস্ত্র জমা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তে পুশিং ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার তাগিদ। এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যু। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী, তথ্য ভারতীয় সংবাদ মাধ্যমের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে বিশ্বকবির 165তম জন্মজয়ন্তীর প্রস্তুতির খবর। এবার বিস্তারিত। সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে প্রশাসনের কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রশাসনকে জনমুখী করতে গড়ে তুলতে হবে, যাতে করে সরকারি দফতরে সাধারণ মানুষের জন্য দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত হয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশব্যাপী খাল খনন কর্মসূচি। দুর্যোগে দুর্দিনে জনগণের কাছে সরকারের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা। সরকারের জনকল্যাণমুখী সব উদ্যোগ সফল হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দক্ষ বাস্তবায়ন কৌশলের মাধ্যমে। প্রশাসনিক কর্মকর্তারাই মাঠ পর্যায়ে সরকারের প্রতিচ্ছবি। আমাদের এই নিরন্তর পথ চলা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। প্রশাসনের সাফল্যই সরকারের সাফল্য। জনগণের কাছে দেওয়া আমাদের অঙ্গীকারগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমি পুনরায় বিস্তারিতভাবে তুলে ধরতে চাই না। তবে শুধু এতটুকু বলবো, জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের উপরে বর্তায় এবং তাই সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসনের সাফল্য শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়। প্রশাসনকে জনমুখী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হয়রানিমুক্ত সেবা সরকারের প্রতি জনগণের আস্থা বাড়াবে। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। তারেক রহমান বলেন, তরুণ ও কর্মক্ষম জনগণকে জনশক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা নয়, পরামর্শ করে দেশটির সাথে সম্পর্ক বাড়াতে চায় সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ওই চুক্তির ফলে আমেরিকার সম্মতি ছাড়া কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান তিনি। বলেন, জনগণের স্বার্থে যে কোনো দেশে পণ্য আমদানি রফতানি করবে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উচ্চ শুল্কের হাত থেকে রক্ষা পেতে উচ্চ শর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে ইউনূস সরকার, যেখানে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত আর যুক্তরাষ্ট্রকে মাত্র 6টি। এর বেশ কয়েকটি ধারা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। বিশেষ করে আমেরিকার স্বার্থের ক্ষতি হয় এমন কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে না বাংলাদেশ, যার নমুনা দেখা যায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে না পারা। অনেকেই বলছেন ওই চুক্তিতে বাংলাদেশ আমেরিকার কাছে জিম্মি হয়ে পড়েছে। চুক্তি বাতিলে হাইকোর্টে রিটও হয়েছে, তবে সেই পথে হাঁটবে না সরকার। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। যুক্তরাষ্ট্রকে খুশি করতেই কি 14টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে চুক্তি করা হয়েছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। যেগুলো আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কারণ নিয়ম কি যে কোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই সমস্ত চুক্তিকে ইন্টারন্যাশনাল নর্ম কি আমাদেরকে অনার করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, চুক্তির আলোকেই যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেশি পণ্য রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বেজিং দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত রাখতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউইর সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। এর আগে কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চীন। বেজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিং বৈঠকে চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে এই আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এর আগে 3 দিনের চীন সফরে মঙ্গলবার বেজিংয়ে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং। সরকারের সংস্থার ধীর গতি দেশে বিনিয়োগ আসার পথে বড় বাধা বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তিনি আরও বলেন, বাধা দূর করে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতিবেশী সহ বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR আয়োজিত সেমিনারে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, বিদেশি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। এতে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ
বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার নীতি ও পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। আলোচনার বিস্তারিত জানাতে গিয়ে ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি বিদেশি বিনিয়োগের পথে বাধা দূর করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। প্রোডাকশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। মন্ত্রী উপদেষ্টারা জানান, প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে কাজ চলছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। সেমিনারে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টির বিষয়ে আলোচকরা তাদের মতামত তুলে ধরেন। If Bangladesh wants to develop, need to attract foreign direct investment. মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি জয়লাভ করায় সেখানের মুসলিমদের বাংলাদেশে পুষিন করার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, তবে এ বিষয়ে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের সময় বিরোধী দলের রাজনীতিবিদদের নামে হওয়া হত্যা, অস্ত্র ও মাদক মামলা এবং অন্তর্বর্তী সরকারের সময় হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করতে ডিসিদের কমিটি করার নির্দেশ দেন সালাউদ্দিন আহমদ। একই সাথে 10,000 লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগের সময় রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া হত্যা, অস্ত্র ও মাদক মামলা, লাইসেন্সকৃত অস্ত্র ইস্যু, ঈদযাত্রায় ভোগান্তি কমানো সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্দেশনার পরও 10,000 লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 2 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল, সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম। নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে, সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। আওয়ামী লীগের সময় হওয়া রাজনৈতিক মামলার জট কমাতে ডিসিদের কমিটি করার নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বিরুদ্ধে অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল। জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। আইইউ তদন্ত কর্মকর্তা কমিটি তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তে ভারত থেকে পুশ ইনের আশঙ্কা কম। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে
সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে মহাসড়ক ও রেল লাইনের আশেপাশে হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 7 জন মারা গেছেন। তাদের মধ্যে 2 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 5 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এই পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 268 জন। হামের সংক্রমণের মধ্যে দেশে এসে পৌঁছেছে 15 লাখ ডোজ হাম রুবেলার টিকা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি জানান, সরকার ইউনিসেফের মাধ্যমে 95 মিলিয়ন ডোজ 10 ধরনের ভ্যাকসিন সংগ্রহ করছে। হামের পাশাপাশি অন্য টিকা দেওয়ার কার্যক্রমও দ্রুত শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত তৌহিদুর রহমান তুহির রিপোর্টে। দেশে প্রতিদিনই বাড়ছে হামের সংক্রমণ। টিকা দেওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হয় উদ্বিগ্ন অভিভাবকরা। টিকা সরবরাহ সচল রাখতে সরকার নতুন করে আরও 15 লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করেছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি জানান, সরকার ইউনিসেফের মাধ্যমে 95 মিলিয়ন ডোজ 10 ধরনের ভ্যাকসিন সংগ্রহ করছে। প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP এন্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক এট আওয়ার হ্যান্ড। নতুন এই সরবরাহের ফলে ভ্যাকসিনের কোনো ঘাটতি থাকবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। এ সময় মন্ত্রী জানান, বিশেষ টিকা কর্মসূচির মাধ্যমে সারা দেশে 93% বাচ্চাকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। হামকে চ্যালেঞ্জ করার মতন আমাদের কোনো রকম অব্যবস্থাপনা নেই। আপনারা জানেন, এরই মধ্যে আমরা সম্ভাবনা থেকে যদি হামের রোগী আরো বেড়ে যায়, কারণ একটা কথা আপনাদেরকে বলি, আরো কয়েকবার বলেছি, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ইট উইল ক্রিয়েট দ্য অ্যান্টিবডি বাই নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ সময় লাগে, 3 থেকে 4 সপ্তাহ অ্যান্টিবডি ক্রিয়েট হতে। কাজে হাম টিকাটা আজকে দিলে আজকে কিন্তু রুদ্ধ হবে না। হামের পাশাপাশি অন্য সব টিকা দিতে দ্রুত কার্যক্রম শুরুর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার কোরবানির পশু পরিবহনে সড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না বলে নিশ্চয়তা দিচ্ছে সরকার। এমনটাই জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর গাবতলী পশুর হাটের নির্মাণাধীন নতুন রাস্তা পরিদর্শনে আসেন LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বসানো যাবে না পশুর হাট। এছাড়া হাটের নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকবে প্রশাসন। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী, এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। তবে মন্ত্রিসভায় কারা থাকবেন এ বিষয়ে আগামী 8 মে অমিত শাহর সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী 25 বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। শনিবার সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশেষ মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী যোগ দেবেন। এদিন শপথ নেবে রাজ্যের নতুন মন্ত্রিসভাও। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সহিংসতায় 4 জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন 3 পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর 2 সদস্য। এদিকে এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয় থালাপাথির দল তামিলাগা ভেট্টোরি কাজাগামকে সরকার গঠনের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থন দিতে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো দল জোটে থাকলে তারা থালাপাথির দলকে সরকার গঠনে সমর্থন দেবে না। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। 14 দফার সমঝোতা স্মারক নিয়ে দর কষাকষি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে এই শান্তি আলোচনা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। হোয়াইট হাউস বলছে, যুদ্ধ বন্ধ ও পারমাণবিক নিয়ে বিস্তারিত আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সাথে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। আগামী 48 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর থেকে এবারই 2 পক্ষ চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। সমঝোতা খসড়া অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে তেহরান। বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে উভয় পক্ষই। হোয়াইট হাউস মনে করছে, ইরানের বর্তমান নেতৃত্ব কয়েক ভাগে বিভক্ত হয় বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ঐক্যমত্য তৈরি করা কঠিন হতে পারে। একাধিকবার চুক্তির ব্যাপারে মার্কিন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সমঝোতা স্মারকের বর্তমান খসড়া অনুযায়ী এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘোষণার পর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা। এদিকে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠক শেষে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার দেশের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া অন্য কিছু মেনে নেবে না তেহরান। শান্তি আলোচনার সম্ভাবনা জাগায় বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। ফোবানার 40তম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে কানাডা বাংলাদেশ সোসাইটি এসসি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর সিইও সাজিদুর রহমান মুনিম, বাংলাদেশি শিল্পী, কলাকুশলী সহ উদ্যোক্তারা। ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কালচারাল সেন্টারের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। ফোবানার এবারের আয়োজনে জাদু শিল্পী জুয়েল আয়েজ সহ একজন অভিনয় ও সঙ্গীত শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, হাসান, শাহনাজ বেলি, পিন্টু ঘোষ, চিত্রনায়ক DA তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নাট্য পরিচালক সোহেল আরমান সহ শোবিজ জগতের আরও অনেক তারকা। ফোবানার 40তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরন্টোতে 4 থেকে 6 সেপ্টেম্বর 3 দিনব্যাপী কানাডার টরন্টোতে বাংলাদেশি শিল্পী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মানিত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ ওবায়দুল্লাহ চৌধুরী এবং মোহাম্মদ আবুল বশার। কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে পদোন্নতির কথা জানানো হয়। এর আগে ওবায়দুল্লাহ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানির সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে আবুল বশার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে কর্মরত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বাংলাদেশের রাস্তায় মালয়েশিয়ান পেরোডুয়ার নতুন মডেলের গাড়ি আনলো পিএইচপি অটোমোবাইলস। রাজধানীতে জমকালো আয়োজনে আরুজ 2026 মডেলের ব্ল্যাক এডিশন এসইউভির উদ্বোধন করেন মালয়েশিয়ান হাই কমিশনার সুহাদা ওসমান ও পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ। আরুজের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গাঢ় কালো থিমের এক্সক্লুসিভ ডিজাইন ও পারফরমেন্স। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশের অটোমোবাইল জগতে নতুন মাত্রা যোগ করল মালয়েশিয়ার শীর্ষ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেরোডুয়া। আরুজ 2026 মডেলের এসইউভির বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গাঢ় কালো থিমের ডিজাইন, ইউনিক অ্যালয় হুইল, উন্নত ফিচার এবং অধিক আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা। রাজধানীর তেজগাঁওয়ে পিএইচপি মোটরস লিমিটেডের শোরুমে জমকালো আয়োজনে ব্ল্যাক এডিশন আরুজের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার সুহাদা ওসমান ও পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাই কমিশনার সুহাদা ওসমান বলেন, দুই দেশের বাণিজ্য ও শিল্প সহযোগিতা আরও জোরদারে অটোমোবাইল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। Perodua as a leading automotive industry in Malaysia, we talk about the trust, where the reliability, and of course these two cars that we witnessed today is a fuel savvy cars, and it's very affordable and very good for Bangladeshi market. পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ বলেন, নতুন এই মডেল দেশের প্যাসেঞ্জার কার বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সাথে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমাদের রাস্তার যে কন্ডিশন, সেই কন্ডিশনের জন্য এই গাড়িটা খুব ভালো পারফর্ম করে। আমরা 2026 মডেল আজকে আমাদের হিজ এক্সেলেন্সি যেটা লঞ্চ করলো, এর আগে আমরা যে গাড়িগুলো বিক্রি করেছিলাম, প্রত্যেকটা গাড়ি আমাদের যে কাস্টমাররা ব্যবহার করছে ওনারা ভেরি হ্যাপি এবং ওনারা রিপিটেডলি আমাদের থেকে গাড়ি অর্ডার করছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পেরোডুয়া আরুজ 2026 ব্ল্যাক এডিশনের প্রথম এসইউভিটি হস্তান্তর করা হয় আব্দুল কাদের জিলনের হাতে। এছাড়াও লেটেস্ট পেরোডুয়া বেজা 2026-এর চাবি হস্তান্তর করা হয় জুয়েল রানার হাতে। 50% ডাউন পেমেন্টে 1 বছরের সুদমুক্ত কিস্তিতে গ্রাহকরা কিনতে পারবেন জ্বালানি সাশ্রয়ী 7 সিটের পেরোডুয়া আরুজ 2026 এসইউভিটি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে আবারও টেস্ট সিরিজ জিতে দেশের মাটিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। আর শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজ নয়, পাকিস্তানের মূল লক্ষ্য হল টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, এমনটাই জানান পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা অতীত, সেটা এখন গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই। নির্বাচনী প্রক্রিয়ায় নেমে পড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটি। সংবিধানের 12.7 অনুচ্ছেদ অনুসারে 3টি ক্যাটাগরিতে ক্লাব ও সংগঠনসমূহের 192 জনের কাউন্সিলর চূড়ান্ত করেছে বিসিবি। সংশ্লিষ্ট ক্লাব ও সংগঠনকে তাদের কাউন্সিলরদের নাম পাঠানোর জন্য চিঠি দেবে বিসিবি। 16 মের মধ্যে নাম জমা দিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে অ্যাডহক কমিটির 4র্থ বোর্ড সভায়। জেলা কোচ এবং ম্যাচ রেফারিদের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ড সভায়। সংবাদ শেষ করছি কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতির খবর দিয়ে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। কবির স্মৃতি বিজড়িত নওগাঁর প্রতিশ্বর কাঁচারি বাড়িতে এবার বসছে জাতীয় পর্যায়ের মূল আয়োজন। উৎসবের একাধিক মন্ত্রী ও রবীন্দ্র অনুরাগীরা যোগ দেবেন। নওগাঁ থেকে রাহান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ঘন
রবীন্দ্রনাথের সাহিত্যিক সত্তা পূর্ণতা পেয়েছিল এই বাংলাদেশের জলহাওয়াতেই। শিলাইদহ, শাহজাদপুর আর প্রতিশরে জমিদারি দেখাশোনার ফাঁকে তিনি সাধারণ মানুষের খুব কাছে আসার সুযোগ পান। এখানকার নদীমাতৃক প্রকৃতি আর মানুষের জীবনযুদ্ধ থেকেই উঠে এসেছে তাঁর কালজয়ী সোনার তরী, চিত্রা কিংবা ছিন্নপত্রের মতো অমর সৃষ্টি। বাংলার প্রকৃতি আর মানুষের সান্নিধ্যে নাগরিক কবি রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন মানবতাবাদী কবি। 1891 সালে প্রতিশরে কবিগুরু প্রথম আসেন। প্রজাদের ভাগ্য উন্নয়নে নোবেল পুরস্কারের পাওয়া পুরো অর্থ দিয়ে এখানে গড়ে তুলেছিলেন কৃষি ব্যাংক। শিক্ষা ও সমাজ সংস্কারে তিনি ছিলেন অগ্রণী। কবির স্মৃতি বিজড়িত সেই কাচারি বাড়ি দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। চেষ্টা করছি রবীন্দ্রনাথ যে সময়ে ছিলেন সেখানে তখন আসলে প্রতিশর কেমন ছিল, উনি এখানে একটা সময় কাটিয়েছেন, ওনার সাহিত্যকর্মে সেগুলো ছাপ রয়েছে। তার যে সৃষ্টিটা এখান থেকে এটা দেখানোর জন্য আরো ওদেরকে নিয়ে আসা। আমাদের যেটাতে সংরক্ষণ করা আছে এটা সত্যি দুর্লভ। আধুনিক সমাজ গঠনের কাজটা কিন্তু প্রতিশোধ থেকেই শুরু করেছেন। 25শে বৈশাখকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে জন্মোৎসবের মূল কেন্দ্র দেবেন্দ্র মঞ্চ। এই সমস্ত প্রোগ্রামের উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মেলার আয়োজনের জন্য যা যা করা হচ্ছে, মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসরের সংসদ সদস্য জানান, এই উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে। এই অনুষ্ঠান পরিচালনার জন্য যা প্রয়োজন সেটাই করা হচ্ছে। এটা একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। নাগর নদীর ঢেউয়ের কলতানে যে গান আর কবিতা তিনি লিখেছিলেন, সেই প্রতিশর এখন প্রস্তুত কবির 165তম জন্মজয়ন্তী উদযাপনে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রশাসনকে জনমুখী করতে গড়ে তুলতে হবে আমলাদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। সরকারি দফতরে সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা করবে না সরকার। দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বললেন অর্থ উপদেষ্টা, কারোর সাথে ব্যবসা করতে যুক্তরাষ্ট্রের সম্মতির দরকার নেই। কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের। ঢাকা বেজিং দ্বিপাক্ষিক বৈঠক। সরকারের সংস্থার ধীর গতি দেশে বিনিয়োগ আসার পথে বড় বাধা বললেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রতিবেশী সহ বন্ধু দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গের 7 জনের মৃত্যু। ঢাকায় আনা হয়েছে 15 লাখ ডোজ হাম রুবেলার ভ্যাকসিন। আওয়ামী লীগ আমলে 10,000 বৈধ অস্ত্র জমা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তে পৌঁছিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার তাগিদ। এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যু। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী, তথ্য ভারতীয় সংবাদ মাধ্যমে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।